হ্যালো স্টুডেন্ট অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 16 অর্থাৎ 16 শুরু করব। পেজ হচ্ছে 143 পেজ। আমরা একের এক থেকে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পুরো ভিডিও দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব কিন্তু করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 16, মডেল কোশ্চিন পেপার 16, পেজ হচ্ছে 143। খুব ভালো কথা। প্রথম প্রশ্ন কি আছে হচ্ছে 4-এর 4%, 4-এর 4% কত? 4-এর মানে হচ্ছে গুণন। যখন এর থাকবে সেই জায়গায় তোমরা কিন্তু গুণ চিহ্ন দিবে। 4-এর 4%, পার্সেন্ট মানে নিচে একটা 100 নেবে, 4-এর নিচে 100। 4-এর 4% কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে পার্সেন্ট থাকলে কিন্তু নিচে একটা 100, 4% মানে 4-এর নিচে 100 লিখবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা লিখছি সমান সমান 4 গুণন 4-এর নিচে 100। ঠিক আছে, আমরা কিন্তু কাটাকাটি করব না, কাটাকাটি করলে নিচে কিন্তু 25 হবে। তা 4-কে আমাকে 25 দিয়ে ভাগ করতে হবে। এসব ক্ষেত্রে আমরা কিন্তু এই 100ই রেখে দেবো। 100 রাখলে আমার কি হচ্ছে, 2 ঘর পর দশমিক বসাবো, তাহলে আমাকে ভাগটা করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে নিচে 100, 10, 1000 থাকলে আমরা কিন্তু কাটবো, তখনই কাটবো যখন গোটাগুটি কেটে যাবে। এই কেটে তোমার নিচে 25 থাকলে 4 দিয়ে কাটলে 25 হবে, আবার 25 দিয়ে 4-কে ভাগ করতে হবে, অনেক সময় ঝামেলা হতে পারে। তাহলে আমরা কী করবো, কাটাকাটি করব না। তাহলে এখানে 4-4-এ 16 আর তার নিচে হচ্ছে 100। আমরা 16-কে 100 দিয়ে ভাগ করব, মানে ডান দিক থেকে বাম দিকে 2 ঘর পর দশমিক বসাবো। ডান দিক থেকে বাম দিকে আমরা 2 ঘর যাবো, যা দশমিক দেবো, তারপর ঠিক এখানে দশমিক পড়বে, সমান সমান 0.16 এত। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যখন আমরা ভাগ করব তখন ডান দিক থেকে বাম দিকে দশমিক যাবে, আর যখন আমরা গুণ করব তখন বাম দিক থেকে ডান দিকে দশমিক যাবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট প্রশ্নে। 1-এর 2 নম্বর দেখো, প্রশ্ন আছে 9ab² 3a² c ও 12a²c², বলছে এর লসাগু কত? এর আমাকে লসাগু বের করতে, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা কিন্তু রাশিগুলোকে প্রথমে ভেঙে নেব। প্রথম রাশি লিখব, তারপর দ্বিতীয় রাশি ভাঙবো, তারপর আমরা তৃতীয় রাশি ভাঙবো। ঠিক আছে, দেখো আমি করছি। তাহলে আমরা প্রথম রাশি লিখছি, প্রথম রাশি, প্রথম রাশি আছে হচ্ছে 9ab²। এটাকে আমরা কিন্তু ভাঙবো, কিন্তু 9-কে কিন্তু 3 × 3, তবে 9কে ভাঙলে হবে 3 × 3 × a × b × b, তাহলে 9ab²। প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা যাব দ্বিতীয় রাশি। এখানে লিখছি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দেখো আছে 3a²c, 3a²c। এটাকেও কিন্তু আমরা কিন্তু ভাঙবো, কিন্তু 3 থাকবে ইন্টু a ইন্টু c, তাহলে 3a²c। এবার আমরা তৃতীয় রাশিকে ভাঙবো, লিখছি তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশি আছে হচ্ছে তৃতীয় রাশি 12a²c²। এবার আমরা 12-কে ভাঙবো। 12 হচ্ছে 2 × 2 × 3, 3 4-এ 12। 4-কে ভাঙলে কিন্তু 2 × 2 আর তার সঙ্গে আরও 3 গুণন, তাহলে 12 হবে। তাহলে আমরা 12-কে ভাঙছি 2 × 2 × 3, দেখো 12 হয়ে গেল। 2 × 2 × 3, এবার a² আছে, তাহলে a × a আর c² c × c, কমপ্লিট। তাহলে আমরা কিন্তু 3টা রাশিকে ভাঙলাম।
এবার আমাকে কিন্তু লসাগু নির্ণয় করতে হবে। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এটা হচ্ছে গুণিতক, ওটা হচ্ছে গুণনীয়ক। তাহলে এবার আমাকে দেখতে হবে, লিখবো আমরা এখানে লিখছি যে নির্ণীয় লসাগু ইকুয়াল টু, দেখো এখানে দুটো 3 আছে, এখানে একটা 3, এখানে একটা 3, আমরা কিন্তু সবচেয়ে বেশি যেটা সেটা লিখবি কিন্তু। এখানে দুটো 3, এখানে দুটো 3, দেখো এখানে দুটো 3 আছে, এখানে একটা 3, আর এখানে একটা 3, তাহলে আমরা কিন্তু দুটো 3 লিখবো, 3 গুণন 3। আচ্ছা দেখো এখানে 3 দুটো আছে, এখানে একটা, এখানে দেখো দুটো 2 আছে। আমরা যত রকম রাশি থাকবে সবগুলোই লিখবো, আর লসাগুর ক্ষেত্রে কিন্তু সব কিছুই লিখতে হবে। তাহলে এখানে দুটো 2 আছে, আমরা লিখবো 2 গুণন 2, তাহলে এই দুটো 2 লেখা হয়ে গেল। এবার চলো দেখো এখানে একটা এ, এখানে দুটা এ, এখানেও দুটা এ, তাহলে আমরা সবচেয়ে বেশি লিখবো, তাহলে দুটা এ, তাহলে এ ইন্টু এ, তাহলে এই দুটা এ, এখানে দুটা এ, এখানে একটা এ, আর এখানেও দুটা এ, তাহলে আমার কিন্তু দুটা এ লেখা হয়ে গেল। তাহলে আমরা কিন্তু দুটা 3 লিখলাম, দুটো 2 লিখলাম, দুটো এ লিখলাম। এবার দেখো এখানে সি নাই, এখানে দেখো দুটো বি আছে, এখানে বি নেই, এখানেও বি নাই, তাহলে লিখতে হবে দুটো বি, দুটো বি। মানে যত রকম রাশি থাকবে আমাকে লসাগুর ক্ষেত্রে লিখতে হবে। আর যখন আমরা গসাগু করব সেক্ষেত্রে শুধুমাত্র কমন, মানে যেটা সবার মধ্যে আছে সেটাই আমরা লিখব। যদি কিছুই না থাকে তো আমরা 1 লিখতে হবে, গসাগুর ক্ষেত্রে অ্যান্সার হবে 1 যদি কিছুই কমন না থাকে। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি, দেখো দুটো বি লেখা হয়ে গেল। এবার দেখো এখানে একটা সি, এখানে দুটা সি, তাহলে আমরা এই দুটা সি লিখছি, তাহলে ইন্টু সি কমপ্লিট। তাহলে আমার সব রকম রাশি তোলা হয়ে গেল। তাহলে 3 × 9, 9 × 2 = 18, 18 × 2 = 36, তাহলে এখানে হচ্ছে 36, এখানে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 36 এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তাহলে লসাগুর ক্ষেত্রে কিন্তু যত রকম রাশি থাকবে সবগুলো আমাকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। হচ্ছে 1-3 নম্বর, বলছে প্রদত্ত চিত্রে এ বি ইকুয়াল টু এসি, মানে এ বি আর এসি এই দুটো বাহু সমান। আমরা জানি যে ত্রিভুজে দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দুটি বাহু সমান মানে কিন্তু দুটো কোণ সমান হবে, দুটি কোণ সমান হবে, এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণ কী হবে, সমান হবে। ঠিক আছে, আর যে ত্রিভুজের 3টি বাহু সমান অর্থাৎ 3টা কোণ সমান তাকে কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের কিন্তু দুটি বাহু সমান, তার মানে হচ্ছে দুটি কোণ সমান। এই কোণ যদি 20 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণ কিন্তু সমান হবে, মানে দুটো কোণের যোগফল হবে 160 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা 20 ডিগ্রি মানে 20 ডিগ্রি বাদ দেই তাহলে বাকি দুটি কোণের সমষ্টি হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হবে, দুটো কোণ তো সমান, তাহলে 160কে 2 দিয়ে ভাগ, তার মানে 80 ডিগ্রি। ঠিক আছে, আমি করছি, লিখব ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 20 ডিগ্রি, কোণ বিএসি ইকুয়াল টু 20 ডিগ্রি। অতএব এই দুটো কোণের যোগফল, এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে 160 ডিগ্রি। ঠিক আছে, লিখব অতএব কোণ এ বি সি প্লাস কোণ BCA ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান 160 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের যোগফল কিন্তু 160 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণ সমান হবে, আর 3টা বাহু সমান হলে
তিনটা কোণ সমান হবে। এগুলা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখবে কিন্তু। ঠিক আছে, তার মানে এই দুটো কোণ সমান। আমরা লিখতে পারি যে অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিসিএ ইকুয়াল টু 160 ডিগ্রি বাই 2 কাটলে হচ্ছে 80 ডিগ্রি। পাশে লিখে দিচ্ছি যেহেতু এ বি ইকুয়াল টু এসি, যেহেতু এ বি আর এসি এই দুটো বাহু সমান, অতএব দুটো কোণ সমান কিন্তু, তাহলে 160-এর অর্ধেক হচ্ছে 80 ডিগ্রি। অতএব কোণ এ বি সি ইকুয়াল টু 80 ডিগ্রি। এখানে কোণ এবিসির মান কত? এর মান হচ্ছে 80 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা একটা মনে রাখা দিবে। 1 নম্বর হচ্ছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সে যে ত্রিভুজই হোক তার 3টি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। আর 2 নম্বর কথা হচ্ছে যে ত্রিভুজের 2টি বাহু সমান তার 2টি কোণ সমান। আর যে ত্রিভুজে তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের 3টি কোণ সমান অর্থাৎ 3টা বাহু সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা মনে রেখে দিবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 1 নম্বর। দেখো এটা একটা ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। আমরা কিন্তু অঙ্কটা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে করব। এখন তোমাদের প্রশ্ন, দেখো ত্রৈরাশিক পদ্ধতি কিন্তু দুটা সিস্টেম আছে, একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে সরল সম্পর্ক কি? দুটি রাশির মধ্যে একটা রাশি কমলে যদি অপর রাশি কমে, আবার একটা রাশি বাড়লে যদি অপর রাশি বাড়ে, সেক্ষেত্রে হচ্ছে সরল সম্পর্ক। আর যদি একটা রাশি কমলে অপর রাশি বাড়ে, আবার একটা রাশি বাড়লে যদি অপর রাশি কমে, সেক্ষেত্রে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমাকে কিন্তু টেস্ট করে দেখতে হবে যে সম্পর্কটা সরল না ব্যস্ত। ত্রৈরাশিক পদ্ধতি করতে গেলে কিন্তু তোমাকে এই দুই সম্পর্কের কথা লিখতেই হবে। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে লক্ষ্য করো, আমি বুঝে দিচ্ছি। দেখো প্রশ্ন আছে 9টি ট্রাক্টর 24 একর জমি, 9টি ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। 9টা ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে। বলছে 6টি ট্রাক্টর 20 একর জমি, 6টি ট্রাক্টর 20 একর জমি কত দিনে চাষ করবে? তাহলে আমাকে দিন বের করতে হবে। যেটা বের করবো সেটা আমরা কিন্তু ডান দিকে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি ট্রাক্টর। প্রথমে লিখছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই কথাটা একটু লিখে নিবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। আমরা একটু লিখে নিচ্ছি যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটাই হলো। তাহলে এখানে কি কি আমরা প্যারাগো, একটা হচ্ছে ট্রাক্টর, তারপর হচ্ছে একর, তারপর হচ্ছে দিন, দেখো এখানে ট্রাক্টর হচ্ছে 9টা ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করে। 9টা ট্রাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করে। এবার 6টি ট্রাক্টর কিন্তু কমে গেল, 6টি ট্রাক্টর 20 একর জমি, বলছে কত দিনে চাষ করবে? আমরা কিন্তু এক্স ধরে নেব, ধরি চাষ করবে এক্স, এটা ধরেছি এক্স দিনে, ধরি এক্স কিন্তু আমরা ধরে নিলাম। এবার কিন্তু আমাকে দেখতে হবে যে ট্রাক্টরটা দিনের সঙ্গে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। আবার একর হচ্ছে দিনের সঙ্গে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। এটা কিন্তু আমাকে টেস্ট করে দেখতে হবে। আমি টেস্ট করছি, দেখো প্রথমে আমি কিন্তু ট্রাক্টর টেস্ট করব, তখন কিন্তু একরটাকে আমি স্থির রাখবো। ট্রাক্টর যখন আমি টেস্ট করব, ট্রাক্টরকে কমে দেবো আর একরটা কিন্তু স্থির রাখবো। আর যখন আমি একর টেস্ট করব, ট্রাক্টর স্থির রাখবো, একরটা আমি কমিয়ে দেবো। দেখো আমি করছি, দেখো কীভাবে করছি টেস্ট, ভালো করে দেখো। বলছে 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে।
আমি আবার বলছি 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। এবার একটি ট্রাক্টর 24 একর জমি চাষ করবে, কম না বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে। 9টা ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। 9টা ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। এবার একটা ট্রাক্টর কিন্তু 24 একর জমি চাষ করবে, তাহলে তো অনেক দিন লেগে যাবে। ট্রাক্টর ছিল 9টা, এখানে 8টা কমে গেছে, কিন্তু জমি তো ঠিক আছে, ওটাই জমি আছে, তাহলে কিন্তু আমার দিন বেড়ে যাবে। তার মানে ট্রাক্টর কমলে দিন বাড়ে, এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। বুঝতে পারলে? আমি আবার বলছি 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। এবার একটি ট্রাক্টর 24 একর জমি চাষ করবে, তাহলে কিন্তু বেশি দিন লাগবে। ঠিক আছে, ট্রাক্টর কমলে কিন্তু দিন বেশি লাগবে। তোমার মাত্র একটা ট্রাক্টর 24 একর জমি চাষ করে, যেখানে 9টা ছিল, 9টা থাকলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটা হলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে এখানে যদি ট্রাক্টর কমে দিন বাড়বে, তাহলে দিন ট্রাক্টরের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। আমি লিখছি, দেখো এখানে লিখবো ট্রাক্টর কমলে, যে কমছে, কমলে দিন বাড়ে, তাই দিন ট্রাক্টরের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত। যখন একর স্থির। কমপ্লিট। আমার কিন্তু ট্রাক্টর টেস্ট কমপ্লিট। এবার কিন্তু আমি একর টেস্ট করব। একরটা দিনের সঙ্গে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, সেটা কিন্তু আমি এখন টেস্ট করব। খুব ভালো করে দেখো, 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। এবার 9টা ট্রাক্টরই আছে, কিন্তু 1 একর চাষ করবে, তাহলে তো 12 দিন লাগবে না। এখানে একর কমলে কিন্তু দিন কমে, ট্রাক্টর তো ওই 9টাই আছে তোমার। 9টা ট্রাক্টর দিয়ে 24 একর জমি চাষ করতে 12 দিন লাগে। এইবার 9টা ট্রাক্টর দিয়ে তুমি 1 একর জমি চাষ করতে, তাহলে কি 12 দিন লাগবে? লাগবে না, জমি অনেক কমে গেছে, তো ট্রাক্টর তো ওই 9টাই তুমি চালাবে, তাহলে অত সময় লাগবে না। তাহলে ট্রাক্টর যদি কমে তাহলে দিন কমবে, আবার ট্রাক্টর বাড়লে একর কমলে দিন কমবে, একর বাড়লে দিন বাড়বে। এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে লিখবো একর কমলে দিন কমে, তাই দিন একরের সঙ্গে সরল সম্পর্কযুক্ত। যখন ট্রাক্টর স্থির। ঠিক আছে, তাহলে আমি আবার একবার দেখাচ্ছি। দেখো, 9টি ট্রাক্টর 24 একর জমি চাষ করে 12 দিনে। 9টা ট্রাক্টর 24 একর জমি চাষ করবে 12 দিনে। এইবার 9টাই ট্রাক্টর কিন্তু 1 একর জমি চাষ করবে, তাহলে কিন্তু অত দিন লাগবে না। কোথায় 24 একর, কোথায় 1 একর, জমি তো কমে গেছে, ট্রাক্টর তো 9টাই তোমার বাড়িতে আছে, তাহলে অত সময় লাগবে না। তার মানে একর কমলে দিন কমবে, এটা হচ্ছে সরল সম্পর্ক। কমপ্লিট। তাহলে অতএব আমরা লিখবো, প্রথমে এটা লিখবো 12 নিচে x ইকুয়াল টু, দেখো এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক। ট্রাক্টর হচ্ছে ব্যস্ত, ট্রাক্টরের সঙ্গে এই যে দিন, ট্রাক্টরের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্ত। তাহলে ব্যস্ত হলে কিন্তু 1-এর নিচে লিখবে, ব্যস্ত হলে 1-এর নিচে। তাহলে আমরা লিখবো 1 আর নিচে হচ্ছে 9-এর নিচে 6 ইন্টু সরল সম্পর্ক। এটা হচ্ছে সরল, একর সরল থাকলে যা আছে তাই থাকবে। সরল হচ্ছে 24-এর নিচে 20। ঠিক আছে, দেখো এটা ব্যস্ত সম্পর্ক, যার জন্য 1-এর নিচে, যখন ব্যস্ত হবে সেটা কিন্তু 1-এর নিচে লিখতে হবে। আমরা একটু কাটাটি করছি, যদি 4 দিয়ে কাটি, 4 6 24 আর 4 দিয়ে কাটলে 5, তাহলে এখানে 12-র নিচে x ইকুয়াল, এটা কিন্তু উল্টে যাবে,
তাহলে 6-এর নিচে 9, যেটা 9-এর 6 ছিল উল্টা 6-এর 9 হয়ে যাবে, ইন্টু 6-এর নিচে 5। এবার যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে হবে 2, 3 দিয়ে কাটলে 3, আবার 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে কিন্তু 2, এটাকে 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, আবার 3 দিয়ে কাটলে এখানে হবে 2, তাহলে এখানে থাকছে 12/x, আর এখানে হচ্ছে 4-এর নিচে 5। ঠিক আছে, 4-এর নিচে 5, 2 দুগুণে 4, তার নিচে 5। এবার আমরা কিন্তু বজ্র গুণন, তাহলে 4x ইকুয়াল টু 12 গুণন 5, 12 গুণন 5, আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করছি। অতএব x ইকুয়াল টু 12 গুণন 5, আর এটা ডিভাইডেড হবে 4, কাটলে হচ্ছে 3, অতএব x ইকুয়াল টু 15। তাহলে কত দিন লাগবে এখানে? আমরা লিখবো যে দিন লাগবে ইকুয়াল টু 15, বা চাষ করতে বলছে জমি কত দিনে চাষ করতে পারবে, লিখবো জমি চাষ করতে পারবে, জমি চাষ করতে পারবে ইকুয়াল টু 15 দিনে, 15 দিনে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে জমি চাষ করবে কত দিনে? 15 দিনে। ঠিক আছে, এটা হচ্ছে ত্রৈরেশিক পদ্ধতি, খুব ভালো করে দেখবে, ত্রৈরেশিক একটা আসবেই। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে যে 2017 সালে কোনো এক স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের 90% অঙ্কে 80% ইংরাজিতে এবং 70% উভয় বিষয়ে A++ পেয়েছে, পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 80 জন হয়, পরীক্ষার্থীর সংখ্যা 80 জন হয়, তবে কতজন এ নম্বর হচ্ছে উভয় বিষয়ে A++ পেয়েছে, বি নম্বর হচ্ছে শুধু অঙ্কে A++ পেয়েছে, শুধু ইংরেজিতে A++ পেয়েছে, আর উভয় বিষয়ে A++ পায়নি কতজন, সেটা আমাকে বের করতে হবে। এখানে 4টে অ্যান্সার বের করতে হবে। আমি তোমাদের একটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখা দিবে যে প্রতিটা সাবজেক্ট থেকে আমরা যদি উভয় বিষয়টা বাদ দিই, শুধুমাত্র সেই সাবজেক্টে, প্রতিটা সাবজেক্ট থেকে আমরা যদি উভয় বিষয়টা বাদ দিই, শুধুমাত্র সেই সাবজেক্টেই যদি পাস থেকে পাস, ফেল থাকলে ফেল। যেমন এখানে দেখো 90% অঙ্কে, 90% অঙ্কে আমরা যদি 90% থেকে যদি উভয় বিষয় হচ্ছে 70 বাদ দেই, তাহলে 20% শুধু অঙ্কে A++ পেয়েছে। তাহলে আমরা কি করব? প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয়ে বাদ দিলে শুধুমাত্র সেই সাবজেক্টে, প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয় যেটা পেয়েছে সেটা বাদ দেবো। তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টে আমি লিখছি, দেখো প্রথমে লেখো শুধুমাত্র অঙ্কে A++ পেয়েছে। প্রথমে লিখবো শুধুমাত্র অঙ্কে A++ পেয়েছে ইকুয়াল টু 90% মাইনাস উভয় বিষয়ে 70% ইকুয়াল টু 20%। কমপ্লিট। দেখো আমি বলেছি যে প্রতিটা সাবজেক্ট থেকে উভয় বিষয়টা বাদ দিলে শুধুমাত্র সেই সাবজেক্টে, এর ফর্মুলা হচ্ছে শুধুমাত্র। ঠিক আছে, এবার চলে আসতেছি হচ্ছে ইংরাজিতে, লিখব শুধুমাত্র ইংরাজিতে A++ পেয়েছে। ইংরেজিতে শুধুমাত্র ইংরাজিতে A++ পেয়েছে, ইংরাজি হচ্ছে 80%। তাহলে আমরা 80 থেকে 70 বাদ দেবো, পেয়েছে ইকুয়াল টু 80% মাইনাস 70% ইকুয়াল টু 10%। শুধুমাত্র ইংরাজিতে অঙ্কে না, শুধুমাত্র ইংরেজিতে A++ পেয়েছে 10%, আর শুধুমাত্র অঙ্কে, ইংরেজিতে না অঙ্কে A++ পেয়েছে 20%।
তাহলে মোট এ প্লাস প্লাস পেয়েছে, মোট এ প্লাস প্লাস পেয়েছে, লিখবো মোট এ প্লাস প্লাস পেয়েছে ইকুয়াল টু, প্রথমে হচ্ছে 20%, এটা ইংরেজিতে প্লাস প্লাস পেয়েছে, তারপর হচ্ছে 10%, এটা হচ্ছে অঙ্কে, এটা হচ্ছে অঙ্কে, এটা হচ্ছে ইংরেজিতে এ প্লাস প্লাস পেয়েছে, আর প্লাস হচ্ছে 70%, তার মানে হচ্ছে 100%ই কিন্তু এ প্লাস প্লাস পেয়েছে। এর মধ্যে 70% হচ্ছে দুটো বিষয় এ প্লাস প্লাস পেয়েছে, আর হচ্ছে 20% শুধু ইংরাজিতে এ প্লাস প্লাস পেয়েছে, আর 10% হচ্ছে অঙ্কে, না 20% হচ্ছে অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে, আর 10% হচ্ছে ইংরাজিতে এ প্লাস প্লাস পেয়েছে। তার মানে 100%ই এ প্লাস প্লাস পেয়েছে, এক সাবজেক্ট হোক আর দুই সাবজেক্ট হোক পেয়েছে, কিন্তু এ প্লাস প্লাস পেয়েছে কিন্তু, ঠিক আছে। 20% পেয়েছে শুধু অঙ্কে এ প্লাস প্লাস, 10% শুধু ইংরেজিতে এ প্লাস প্লাস, আর 70% ইংরেজি অঙ্ক উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে, তার মানে 100%ই পেয়েছে। এবার এ নম্বর কি চাচ্ছে, দেখো এ নম্বর বলছে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে কত। দেখো উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে 70%, মানে 100 জনের মধ্যে 70 জন, তাহলে একে কত আর 80 জন, টোটাল ছাত্র তো 80, তাহলে 80-র মধ্যে কতজন পেয়েছে, তাহলে আমরা লিখব 100 জনের মধ্যে 100 জনের মধ্যে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে ইকুয়াল টু 70 জন। তাহলে 100 জনের মধ্যে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে 70 জন, অতএব একজনের মধ্যে এ প্লাস প্লাস পেয়েছে 70-এর নিচে 100 জন, অতএব টোটাল ছাত্র হচ্ছে 80, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, তাহলে 80 জনের মধ্যে কত পেয়েছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 80 জনের মধ্যে এ প্লাস প্লাস পেয়েছে ইকুয়াল টু 70 গুণন 80 আর নিচে 100, এই দুটো শূন্য কেটে দিচ্ছি, তাহলে 27-এ 56 জন। তাহলে কিন্তু 80 জনের মধ্যে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে 56 জন। আমার একটা অ্যান্সার কিন্তু হয়ে গেল। এবার চলে আসতেছি বি নম্বর। দেখো বি বলছে যে শুধু অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে কত, শুধু অঙ্কে দেখো এ প্লাস পেয়েছে 20%, মানে 100 জনের মধ্যে শুধু অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে 20 জন, লিখবো 100 জনের মধ্যে অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে ইকুয়াল টু 20 জন। 100 জনের মধ্যে শুধু অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে 20 জন, অতএব একজনের মধ্যে শুধু অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে 20, নিচে 100, আর টোটাল ছাত্র 80 জনের মধ্যে কত, অতএব 80 জনের মধ্যে পেয়েছে এ প্লাস প্লাস পেয়েছে, তাহলে 20 ইন্টু 80 নিচে হচ্ছে 100, সমান সমান 16 জন। তাহলে শুধুমাত্র অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে 16 জন। এবার চলে আসবো সি নম্বর। সি নম্বরে চলে আসতেছি। সি বলছে শুধু ইংরেজিতে এ প্লাস পেয়েছে, তাহলে লিখবো 100 জনের মধ্যে শুধু ইংরাজিতে এ প্লাস প্লাস
পেয়েছে ইকুয়াল টু শুধু ইংরেজিতে হচ্ছে 10 জন, 10 জন। অতএব একজনের মধ্যে এ প্লাস প্লাস পেয়েছে, তাহলে 10-এর নিচে 100, অতএব 80 জনের মধ্যে, অতএব 80 জনের মধ্যে শুধু ইংরেজিতে এ প্লাস প্লাস পেয়েছে ইকুয়াল টু 10 গুণন 80 আর নিচে হচ্ছে 100, তাহলে হচ্ছে 8 জন। তাহলে 80 জনের মধ্যে শুধু ইংরেজিতে এ প্লাস প্লাস পেয়েছে 8 জন, আর 100 জনের 80 জনের মধ্যে শুধু অঙ্কে এ প্লাস প্লাস পেয়েছে 20 জন, আর 80 জনের মধ্যে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে 56 জন। আর ডি নম্বর বলছে যে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পায়নি, তাহলে উভয় বিষয়ে এ প্লাস প্লাস পায়নি ইকুয়াল টু 100 মাইনাস 100 ইকুয়াল টু 0, মানে কেউই না। অ্যান্সার লাগবে যে কেউই না, এটা হচ্ছে অ্যান্সার। মানে কেউই উভয় বিষয়ে এ প্লাস প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি, এটা কেউই না। সবাই পেয়েছে এ প্লাস প্লাস, কেউই উভয় বিষয়ে এ প্লাস পায়নি হচ্ছে কেউই না। তাহলে 80 জনের মধ্যে কোনো ছাত্রই এ প্লাস প্লাস পায়নি, সবাই পেয়েছে এ প্লাস প্লাস, কিন্তু সব ছাত্রই পেয়েছে, 80 জনই কিন্তু এ প্লাস প্লাস পেয়েছে। কেউ ইংরাজিতে শুধু পেয়েছে, কেউ অঙ্কে পেয়েছে, কেউ উভয় বিষয়ে এ প্লাস প্লাস পেয়েছে। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে এখানে কিন্তু এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, আর একটা হচ্ছে এটা একটা অ্যান্সার। এই 4টা অ্যান্সার কিন্তু খুব ভালো করে দেখবে। তাহলে কি করবে, ফর্মটা মনে রেখে দিবে যে আমরা প্রতিটা সাবজেক্ট থেকে যদি উভয় বিষয়ে বাদ দিই তাহলে শুধুমাত্র সেই সাবজেক্টে ফেল থাকলে ফেল, পাস থাকলে পাস। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। তাহলে এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 2-3, বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত। একটা পিতল কিন্তু তামার দস্তা দ্বারা তৈরি। মনে রাখা দিবি যে পিতলের সংকর ধাতু হচ্ছে তামা ও দস্তা। তাহলে পিতল কি দিয়ে তৈরি? তামা আর দস্তা দিয়ে তৈরি। বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার অনুপাত 5:2। বলছে এই ধরনের 28 কিগ্রা পিতলে, তাহলে আমরা কিন্তু 28 কেজি পিতলের মধ্যে কতখানি তামা আছে কতখানি দস্তা আছে সেটা কিন্তু প্রথমে বের করব। মনে করো যদি আমরা তামা বার করি তাহলে আমরা তামার অনুপাত দ্বারা গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, যেটা বের করব সেই অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, বলছে 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মিশালে, বলছে 28 কেজি পিতলের মধ্যে আবার 4 কেজি তামা মিশালে তামা দস্তার অনুপাত কি হবে? তাহলে আমরা কিন্তু প্রথমে 28 কেজি পিতলের মধ্যে কতখানি তামা কতখানি দস্তা আছে সেটা কিন্তু বের করব। সেই অনুপাত দেওয়া আছে 5:2, তামা আর দস্তার অনুপাত 5:2 আমরা কিন্তু বের করব প্রথমে। ঠিক আছে, প্রথমে লিখছি তামা ইস্টু দস্তা ইকুয়াল টু 5:2 কমপ্লিট। এইবার আমরা 28 কিগ্রা যে পিতল আছে এর মধ্যে কতখানি তামা আছে কতখানি দস্তা আছে সেটা আমরা বের করব। লিখব 28 কিগ্রা পিতলে তামা আছে ইকুয়াল টু 28 গুণন 5, আর নিচে হচ্ছে 5×2 = 7। সবসময় যেটা বের করবে সেই অনুপাত দ্বারা গুণ করবে, আর অনুপাতের যোগফল 5×2 = 7, অনুপাতের যোগফল দ্বারা ভাগ করবে। এই যে ভাগ করলাম, কাটলে 4, তাহলে 20 কিগ্রা। তাহলে 28 কিগ্রার মধ্যে কিন্তু 20 কিগ্রা তামা আছে। এবার দস্তা লিখব 28 কিগ্রা পিতলে দস্তা আছে ইকুয়াল টু 28 গুণন 2 আর নিচে হচ্ছে 7।
এবার দস্তার অনুপাত হচ্ছে 2, দস্তা অনুপাত 2 আর নিচে ডিভাইডেড মানে অনুপাতের যোগফল 7, কাটলে হচ্ছে 4 সমান 8 কিগ্রা। 8 কিগ্রা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 28 কিগ্রা পিতলের মধ্যে কিন্তু 20 কিগ্রা আছে তামা আর 8 কিগ্রা আছে দস্তা। কমপ্লিট। এবার দেখো হচ্ছে 4 কিগ্রা তামা মিশালে, 20 কিগ্রা তো তামা আছে, তুমি আরও 4 কিগ্রা মিশালে তো তামাটা হলো কতখানি? 20 + 4 মানে 24 কিগ্রা। লিখবো 4 কিগ্রা তামা মিশালে, 4 কিগ্রা তামা মিশালে মোট তামা ইকুয়াল টু 20 + 4 সমান 24 কিগ্রা। তাহলে প্রথমে কিন্তু 20 কিগ্রা তামা ছিল, তুমি আরও 4 কিগ্রা তামা মিশালে, তাহলে এখন তামা হলো হচ্ছে 20 + 4 মানে 24 কিগ্রা। বলছে তামার দস্তা অনুপাত কত? এইবার কিন্তু তুমি তামার দস্তা, এই যে দস্তা হচ্ছে 8, তামা হচ্ছে 24, এই দুটোর কিন্তু আমরা এবার অনুপাত করব। আগে অনুপাত ছিল 5:2, আগে ছিল 5:2, এখন সে অনুপাতটা কত হচ্ছে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। লিখব তামা ইস্টু দস্তা ইকুয়াল টু তামা হচ্ছে 24:8, দস্তা হচ্ছে 8 আর তামা হচ্ছে 24। এবার দেখো আমরা 8 দিয়ে ভাগ করব 3:1, এখন অনুপাতটা হয়ে যাবে কিন্তু 3:1। আগে যে অনুপাত ছিল 5:2, অনুপাতটা কিন্তু পাল্টে গেল, 4 কিগ্রা তামা মিশালে সেই অনুপাত হবে 3:1। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 2-4 নম্বর। দেখো কোনো কাজ বিধান 12 ঘন্টায় ও কমল 15 ঘন্টায় করে। বিধান কাজটি শুরু করে প্রতি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে। মনে করো 1 ঘন্টা বিধান কাজ করলো, তারপরে ঘন্টায় কমল করলো, তারপরে ঘন্টায় বিধান করলো, তারপরে ঘন্টায় কমল করলো, পর্যায়ক্রমে 1 ঘন্টা 1 ঘন্টা করে পর্যায়ক্রমে কাজটা করবে। বলছে কাজটি কতক্ষণে শেষ হবে? আমরা কিন্তু প্রথমেই ধরে নেব মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। আমি আবার বলছি, বিধান প্রথমে 1 ঘন্টা কাজ করবে, তারপর কমল আবার 1 ঘন্টা কাজ করবে, তারপর বিধান আবার 1 ঘন্টা কাজ করবে, তারপর কমল আবার 1 ঘন্টা কাজ করবে, এইভাবে পর্যায়ক্রমে কাজটি তারা করতে থাকবে। বলছে মোট কত ঘন্টা সময় লাগবে কাজটি করতে। ঠিক আছে, দেখো আমি ধরে নিচ্ছি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। ধরি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। তাহলে আমরা কিন্তু প্রথমে মোট কাজ ধরে নিলাম 1 অংশ। তাহলে লিখব যে বিধান 12 ঘন্টায় কাজ করে, বিধান 12 ঘন্টায় কাজ করে ইকুয়াল টু 1 অংশ। লিখব বিধান 12 ঘন্টায় কাজ করে ইকুয়াল টু 1 অংশ। তাহলে কিন্তু আমরা ধরে নিছি মোট কাজ ইকুয়াল টু 1 অংশ। এখানে বিধান 12 ঘন্টায় কাজটা করে, তার মানে 1 অংশ করে 12 ঘন্টায়। আবার কমল সেই কাজ করে কিন্তু 15 ঘন্টায়, তার মানে কমল হচ্ছে 15 ঘন্টায় কাজ করে 1 অংশ। আমি যেহেতু মোট কাজ ধরে নিছি 1 অংশ, অতএব বিধান 1 ঘন্টায় করে, অতএব বিধান 1 ঘন্টায় কাজ করে, তাহলে 1/12 অংশ। কমপ্লিট। এবার শুরু করলো কমল। লিখব কমল 15 ঘন্টা, 15 ঘন্টায় কাজ করে ইকুয়াল টু 1 অংশ। তাহলে কমল কিন্তু 15 ঘন্টায় কাজ করে 1 অংশ, অতএব কমল 1 ঘন্টায় কাজ করে 1/15 অংশ। তার মানে এই যে বিধান এবং কমল 2 ঘন্টায় মোট কাজ করে, 1 ঘন্টা করলো, তারপরে 1 ঘন্টা করলো, তো টোটাল 2 ঘন্টা। তাহলে বিধান ও কমল 2 ঘন্টায় মোট কাজ করে। বিধান ও কমল
কমল 2 ঘন্টায় মোট কাজ করে ইকুয়াল টু 1/12 প্লাস 1/15। আমরা কিন্তু এই দুটা কিন্তু যোগ করব। বিধান কিন্তু 1 ঘন্টায় করেছে 1/12 অংশ, আর কমল কিন্তু 1 ঘন্টায় করেছে 1/15 অংশ। তাহলে দুইজনে 2 ঘন্টায় মোট কাজ করছে এত অংশ। আর লসাগু হচ্ছে 60, 5 বরং 60 5, আর 4 বরং 60, তাহলে 9 60, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 20, তার মানে 3/20 অংশ। 3/20 অংশ। তাহলে বিধান আর কমল কিন্তু 2 ঘন্টায় কাজ করে 3/20 অংশ। তার মানে 3/20 অংশ কাজ করে 2 ঘন্টায়, আর 1 অংশ কাজ করবে কত সময়? টোটাল কাজ আমি 1 ধরছি, মোট কাজ ধরছি 1, তাহলে 1 অংশ কাজ করতে তাদের কত সময় লাগবে সেটা আমরা বের করব। তাহলে বিধান আর কমল দুজনে কিন্তু এই 3/20 অংশ কাজ করে 2 ঘন্টায়, কিন্তু তাহলে 1 অংশ কাজ করতে তাদের কত সময় লাগবে আর সেটা আমরা কিন্তু বের করব। লিখব বিধান ও কমল 3/20 অংশ কাজ করে ইকুয়াল টু 2 ঘন্টা। তাহলে বিধান আর কমল 3/20 অংশ কাজ করে 2 ঘন্টা। অতএব বিধান আর কমল 1 অংশ কাজ করবে 2 × 20, আর তার নিচে 3। যখন 1 হবে এটা কিন্তু ডিভাইডেড মানে ভাগ হবে, ভাগ হলে এটা কিন্তু উল্টে যাবে, 20 যাবে উপরে আর 3 নিচে। যখন এখানে আমরা 1 লিখবো, এখানে যা থাকবে সেটা নিচে হবে, নিচে হলে উল্টে যাবে কিন্তু। তারপরে যেটা লিখবো সেটা কিন্তু গুণ হবে, এটা কিন্তু মনে রেখে দিবে। সমান সমান 40-এর 3 ঘন্টা। 40-এ 3 ঘন্টার সময় লাগবে 1 অংশ কাজ করতে বিধান আর কমলের। ঠিক আছে, 40-এ 3 ঘন্টা মানে কত ঘন্টা, কত মিনিট? আমরা কিন্তু 3 দিয়া 40-কে ভাগ করব, এটা কিন্তু ঘন্টা। 3 তার একবার যা হচ্ছে 3, 1 0, 3 3-কে 9, বাঁচলো 1, এত কিন্তু ঘন্টা। এবার এখানে 1 ঘন্টা বাঁচলো, এটাকে আমরা মিনিট করব। ঘন্টাকে মিনিট করলে কিন্তু আমরা 60 দ্বারা গুণ করব, এটাকে আমরা কিন্তু 60 দ্বারা গুণ করব, তাহলে 60। এইবার এটা কিন্তু হয়ে গেল মিনিট, এখানে ছিল কিন্তু ঘন্টা, তাকে 60 দিয়ে যখন গুণ করলাম মিনিট, এটাকে আমরা কি করব, আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে 20 কি মিনিট। তাহলে 13 ঘন্টা 20 মিনিট। তাহলে সময় লাগবে কত? 13 ঘন্টা 20 মিনিট। এখানে অ্যান্সার লিখছি, মোট সময় লাগবে ইকুয়াল টু 13 ঘন্টা 20 মিনিট। 20 মিনিট, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মোট সময় লাগবে 13 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। 3 নম্বর, দেখো গসাগু করো। এবার কিন্তু আমাকে গসাগু করতে হবে, এটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, এখানে আছে একটা 8x³ - 1, এটা কিন্তু আমরা a³ - b³ এর ফর্মুলায় ফেলাবো। আর একটা আছে 4x² - 4x + 1, এটা কিন্তু আমরা বর্গের ফর্মুলায় ফেলাবো, a² - 2ab + b²। আমি করছি, দেখো প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, এখানে আছে 8x³ - 1, 8x³ মানে 2x তার হচ্ছে হোল কিউব -1 তার হোল কিউব। 8x³ আমরা লিখতে পারি 2x তার হোল কিউব 1 তার হোল কিউব। এটা কিন্তু a³ - b³ a³ - b³ সমান কি হয়, দেখো a³ - b³ সমান হচ্ছে a - b × a² + ab
প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক, লসাগু, গসাগু, গরিষ্ঠ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সব ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা। আর যখন আমাকে মান বসানো করতে হবে, মান বসানোর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি। যখন আমরা মান বসাবো তখন কিন্তু এই ফর্মুলা হবে, সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এ কিউ মাইনাস বি কিউ আমরা এই ফর্মুলায় করবো, এই ফর্মুলাটা করবো। তাহলে আমরা লিখবো এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি 2x ইন্টু 1 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 2x মাইনাস 1, আর এটা হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x আর প্লাস 1। তাহলে আমার কিন্তু প্রথম রাশি কমপ্লিট। এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কমপ্লিট। এবার দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটা কিন্তু আমরা বর্গের ফর্মুলায় ফেলাবো, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকম দেখো 4xকে 2x তার হোল স্কোয়ার, আর এখানে 1কে 1 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু 2x ইন্টু 1, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান হবে এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার। যখন আমার স্কোয়ার থাকবে তখন এটাকে আমি দুইবার লিখব, এটাকে এইভাবে লিখব 2x মাইনাস 1, আবার লিখব 2x মাইনাস 1 কমপ্লিট। দ্বিতীয় রাশি কমপ্লিট। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সময় আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটার সমান কিন্তু এটাও একটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এবার নির্ণয় গসাগু। নির্ণয়ে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, মানে যেটা কমন সবার মধ্যে আছে। 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এখানে নাই, 2x মাইনাস এখানে আছে, এখানে একটা আছে শুধু। তাহলে অ্যান্সার হবে 2x মাইনাস 1। এটাই হচ্ছে অ্যান্সার কমপ্লিট। মানে গসাগু হচ্ছে কমন, যেটা সবার মধ্যে থাকবে। চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 3 অথবা, এটা হচ্ছে লসাগু করতে হবে। দেখো আছে এ স্কয়ার প্লাস 2a তার হোল স্কয়ার প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 2a কিউ প্লাস 3a স্কয়ার মাইনাস 2a, আর তৃতীয় রাশি হচ্ছে 2a4 মাইনাস 3a কিউ মাইনাস 14a স্কয়ার। এটা হচ্ছে লসাগু করতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে যেটা বেশি সেটা আমাকে লিখতে হবে, কোনো একটা রাশির মধ্যে যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা আমাকে লিখতে হবে। আমি করছি, দেখো প্রথম রাশি, দেখো প্রথম লিখছি প্রথম রাশি এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a তার হচ্ছে হোল স্কয়ার। দেখো এখান থেকে এ কিন্তু কমন আসবে, যখন এটা যখন কমন বাইরে আসবে তখন স্কোয়ার হিসেবে বাইরে আসবে, কিন্তু স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে, তার মানে এটা বাইরে আসলে এ স্কোয়ার হয়ে আসবে, এ স্কোয়ার। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার, তাহলে এ কমন আসলে এখানে থাকবে এ প্লাস 2 তার হোল স্কয়ার। এখান থেকে কিন্তু একটা করে এ কমন নিলাম, কিন্তু বাইরে আসলে যেহেতু স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে মাথায় কিন্তু স্কোয়ার নিয়ে আসবে, এটা স্কোয়ার থাকলো। আর তার মানে এটাকে আমরা লিখতে পারি এ গুণন এ, আর যখন স্কোয়ার থাকবে আমরা লিখব এ প্লাস 2, আরও একটা এ প্লাস 2। প্রথম রাশি কমপ্লিট। স্কোয়ার থাকলে এটাকে আমরা কিন্তু দুইবার লিখব, স্কোয়ার থাকলে এটাকে আমরা দুইবার লিখব।
এর মধ্যে এ কমন, কিন্তু মাথায় স্কোয়ার, যেহেতু স্কোয়ারের মধ্যে থেকে আসতেছে সেটা কিন্তু এ স্কোয়ার হবে। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 2a³ প্লাস 3a² মাইনাস 2a। দেখো এর মধ্যে কিন্তু এ কমন আছে, এখানে আছে a³, এখানে a², এখানে a। আমরা প্রথমে কিন্তু কমন নেব। লসাগু কসাগুর ক্ষেত্রে কিন্তু প্রথমে সবসময় কমন নেবে, যদি কমন থাকে প্রথমে তোমাদের কিন্তু কমন নিতে হবে। তারপর দেখতে হবে ফর্মুলায় পড়লে ফর্মুলা, যদি মিডিল টার্ম করতে হয় মিডিল টার্ম। তাহলে এখানে আমার কিন্তু কমন আছে এ, এখানে কমন এ, তাহলে এখানে হচ্ছে 2a² প্লাস 3a মাইনাস 2। এইবার কিন্তু আমরা কিন্তু মিডিল টার্ম করব, মধ্য সহগ করব। 2 2 4, 4কে ভেঙে কিন্তু আমরা 3 করব। 4 1 4, 4-এর থেকে 1 বিয়োগ করলে 3, গুণ করলে 4, মিডিল টার্ম মধ্য সহগ 4 1 4। দেখো আমি করছি, এ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবে 2a² প্লাস এর পরিবর্তে লিখবে 4 বিয়োগ 1, এখানে হচ্ছে a মাইনাস 2। এইভাবে 4 1 4, 4-এতে 1 বিয়োগ করলে 3, এটাকে বলা হচ্ছে মিডিল টার্ম বা মধ্য সহগ এ। এইবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 2a², এটা হচ্ছে প্লাস 4a প্লাস মাইনাসে মাইনাস a মাইনাস 2। এবার কিন্তু আমরা কমন নেব এ, এখান থেকে 2a কমন, 2a নিলে a প্লাস 2। আমরা কিন্তু 2a কমন নিচ্ছি, 2a কমন নিলে a, আর 2a কমন নিলে 2, মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এখানে a যখন মাইনাস কমন এটা প্লাস হবে, তাহলে a একটা হচ্ছে a প্লাস 2 আর একটা হচ্ছে 2a মাইনাস 1। দ্বিতীয় রাশি কমপ্লিট। এবার আমরা করব তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো, তৃতীয় রাশি আছে 2a4 মাইনাস 3a³ মাইনাস 14a²। আমি একটা কথা বলেছি, যদি কমন থাকে তাহলে আমাদের কিন্তু প্রথমে কমন নিতে হবে। কমন থাকলে কমন, এখানে আছে a4, এখানে a³, এখানে a², তাহলে আমরা কিন্তু a² কমন নেব। এখানে কমন নেব আমরা a², তাহলে এখানে থাকবে 2a² মাইনাস 3a মাইনাস 14। আমরা কিন্তু a² কমন নিচ্ছি, তাহলে এখানে a², এখানে মাইনাস a আর এখানে 14। এবার 14 2 28, 28কে ভাঙায় আমাকে 3 মিলাতে হবে। 4 7 28, 7-এর থেকে 4 বাদ দিলে 3 হবে, 4 7 28 মিডিল টার্ম। তাহলে এখানে হচ্ছে a², এখানে হচ্ছে 2a² মাইনাস 7 বিয়োগ 4। দেখো 7-এর থেকে 4 বিয়োগ করলে কিন্তু 3, পাশে হচ্ছে a মাইনাস 14। তাহলে 4 7 28, 7-এর থেকে 4 বিয়োগ করলে 3 হবে। এটা হচ্ছে মিডিল টার্ম বা মধ্য সহগ। পরে আরেকটা স্টেপ, আমরা এটাকে ভেঙে নিচ্ছি, a গুণন a, তাহলে এখানে হচ্ছে 2a² মাইনাস 7a মাইনাস মাইনাসে প্লাস 4a মাইনাস 14। তাহলে এখানে a গুণন a, এবার মধ্যে কমন নিচ্ছি শুধু a কমন, তাহলে 2a মাইনাস 7, এখান থেকে শুধু a কমন 2a মাইনাস 7, আর এখান থেকে প্লাস 2 কমন, তাহলে 2a মাইনাস 7, 2 কমন 2, তাহলে 2a মাইনাস 7। তাহলে এখানে হচ্ছে a গুণন a, কমন হচ্ছে 2a মাইনাস 7 আর বাকি হচ্ছে a প্লাস 2। কমপ্লিট। এবার আমরা লিখব নির্ণয়ের লসাগু। লিখব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু, এখানে 2টা a, এখানে একটা, এখানে 2টা a, তাহলে আমরা কিন্তু 2টাই লিখবো, মানে সবচেয়ে বেশি যেটা থাকবে কোনো একটা রাশির মধ্যে সেটাই আমরা কিন্তু লিখবো। তার মানে এখানে লিখবো আমরা হচ্ছে a², এখানে a প্লাস 2 2টা আছে, এখানে a প্লাস 2 একটা, এখানে একটা, তাহলে আমরা কিন্তু 2টা লিখবো বেশি। তাহলে a প্লাস 2 তার হোল স্কয়ার দিলাম, এখানে 2a মাইনাস 1,
এখানে নাই, তাও লিখতে হবে 2a মাইনাস 1, আর এখানে হচ্ছে 2a মাইনাস 7। তাহলে দেখো প্রথমে আমরা এটা কমন নিলাম, এটা কমন, এই দুটা, তাহলে এ স্কোয়ার, এখানে a প্লাস টু, এ প্লাস টু, এখানে এ প্লাস টু, এখানে এ প্লাস টু, তাহলে এ প্লাস টু তার হোল স্কোয়ার, আর এখানে 2a মাইনাস 1, এখানে নাই, আবার 2a মাইনাস 7, কমপ্লিট। এটাই হচ্ছে অ্যান্সার। মানে লসাগু হচ্ছে যত রকম রাশি থাকবে সবগুলোই কিন্তু আমাকে লিখতে হবে, এবং সবচেয়ে বেশি যেটা সেটাই কিন্তু লিখতে হবে লসাগুর ক্ষেত্রে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4 নম্বর, দেখো এটা উৎপাদক করতে হবে। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট উৎপাদক, খুব ভালো করে লক্ষ্য করবে, আমি বুঝে দেবো। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এই যে দুটো রাশি আছে, এই দুই রাশিকে চিহ্ন দ্বারা গুণ করতে পারি। চিহ্ন দ্বারা দুটোই প্লাস হতে পারে, দুটোকেই মাইনাস হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস, তোমাকে মিলাতে হবে +1। মানে চিহ্ন দ্বারা গুণ করে তোমাকে মিলাতে হবে +1। সেটা দুটাকেই প্লাস দিয়ে গুণ করতে হতে পারে, অথবা দুটাকেই মাইনাস দিয়ে গুণ করতে হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস, তোমাকে কিন্তু +1 মিলাতে হবে। আমি মিলাচ্ছি, দেখো এটাকে গুণ করছি মাইনাস দিয়ে, এটাকে প্লাস দিয়ে গুণ করে দেখি +1 মিলে কিনা। এটাকে যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে +a +2, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -a -1, প্লাস মাইনাসে কেটে যাবে, তাহলে দেখো +1 মিলে গেছে। কিন্তু যখন মিলে যাবে আমাকে কিন্তু সেট করতে হবে। সেট করার নিয়ম, প্রথম আর শেষে যা আছে লিখতে হবে, প্রথমে যা আছে লিখতে হবে, শেষে যা আছে লিখতে হবে, শুধু মাঝখানেরটা লেখা চলবে না, এর পরিবর্তে এই দুই রাশিকে লিখতে হবে, এবং যাকে আমি যে চিহ্ন দ্বারা গুণ করেছি তার সামনে সেই চিহ্ন দিতে হবে, আর পাশের সহগ দিতে হবে। পাশের সহগ হচ্ছে এক্স, যেহেতু এক্স করা আছে এক্স সহগ। আমি আবার বলছি, প্রথমে যা আছে লিখতে হবে, শেষে যা আছে লিখতে হবে, শুধু মাঝখানেরটা লেখা চলবে না, এর পরিবর্তে এই দুই রাশিকে লিখতে হবে, এবং যাকে আমি যে চিহ্ন দ্বারা গুণ করে এখানে মিলাইছি ঠিক তার সামনে সেই চিহ্ন দিতে হবে, আর পাশের সহগ দিতে হবে। আমি লিখছি, দেখো প্রথমে এক্স স্কোয়ার, আর লাস্টে আছে -a +1 আর a +2। এইবার এই যে মাঝখানে, এর পরিবর্তে কিন্তু এই দুই রাশিকে লিখতে হবে এবং যাকে আমরা যেভাবে গুণ করে মিলাইছি তার সামনে কিন্তু সেই চিহ্ন দিতে হবে, আর পাশের সহগ এক্স দিতে হবে। পাশের সহগ এক্স, এখানে একের পাশে কি আছে এক্স, সহগ এক্স দিতে হবে, এবং যাকে আমরা মাইনাস দ্বারা গুণ করছি সেটা কিন্তু আমরা আগে লিখবো, তাহলে আমার কমন নিতে সুবিধা হবে। ঠিক আছে মনে, আর যদি দুটোই মাইনাস দিয়ে গুণ করি তাহলে যেটা ইচ্ছা সেটা লিখবে, যদি দুটাকেই প্লাস দিয়ে গুণ করতাম তাহলে যেটা ইচ্ছা লিখবে, কিন্তু একটা মাইনাস একটা প্লাস হলে মাইনাসটা আগে লিখবে। কিন্তু তাহলে আমরা মাইনাসটা আগে লিখবো, -a +1, পাশে সহগ এক্স, আবার এটাকে গুণ করছি হচ্ছে প্লাস, সামনে প্লাস দিবে, a +2 সহগ হিসাবে এক্স, কমপ্লিট। তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে গুণ করছি, সামনে মাইনাস, পাশের সহগ, এটাকে প্লাস দিয়ে গুণ করছি, সামনে প্লাস, পাশের সহগ, আর শেষে যা আছে আর প্রথমে যা আছে লিখতে হবে। ঠিক আছে, এইবার দেখো এই দুটার মধ্যে কমন নেব, এর মধ্যে কমন এক্স, তাহলে এখানে এক্স -a -1, এখানে যা চিহ্ন দিবে, এর মধ্যে কমন, এর মধ্যে কমন একটা এক্স, তাহলে এখানে এক্স -a -1। এবার দেখো এর মধ্যে কমন, এটা কমন, এর মধ্যে কমন, এটা কমন, কমন হচ্ছে a +2, এখানে থাকবে এক্স, আর মাইনাস এটা, তার মানে -a আর -1, এর মধ্যে এটা কমন, এক্স মাইনাস এটা, তাহলে -a আর মাইনাস প্লাসে -1। দেখো এর মধ্যে আবার এটা কমন, এর মধ্যে কিন্তু এটা কমন, তাহলে এটা হচ্ছে এক্স -a -1 কমন, আর বাকি থাকলো এটা প্লাস এটা, এক্স +a +2, এটাই হচ্ছে অ্যান্সার। খুব ছোট্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তাহলে প্রথমে তোমাকে কিন্তু 1 মিলাতে হবে, এই দুই রাশিকে
চিহ্ন দ্বারা গুণ করে, চিহ্ন দ্বারা, সেটা প্লাস প্লাস হতে পারে, মাইনাস মাইনাস হতে পারে, অথবা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। চিহ্ন দ্বারা গুণ করে তোমাকে +1 মিলাতে হবে, যেহেতু এখানে +1 আছে। যদি -1 থাকতো তাহলে -1 মিলাতে হবে। তারপর প্রথম আর শেষে যা আছে তাই, এর পরিবর্তে যাকে যেভাবে গুণ করেছো তার সামনে সেই চিহ্ন আর পাশে সহগ, এবং মাইনাসটাকে আগে লিখবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট 4 অথবা, এটা একটা সরল করতে হবে, খুব ভালো করে দেখবে। আছে উপরে এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে ওয়াই মাইনাস জেড প্লাস জেড এর নিচে জেড মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড প্লাস জেড প্লাস এক্স বাই জেড মাইনাস এক্স প্লাস 3। আমরা কিন্তু নিচে কাজ করব, উপরে যা আছে তাই থাকবে। নিচে আমরা এই 3কে কিন্তু 1 1 1 হিসেবে 3 জায়গায় কিন্তু বসিয়ে দেবো। 3কে আমরা ভাঙবো 1 + 1 + 1, একটা 1 এর সঙ্গে রাখবো এই রাশির সঙ্গে, একটা 1 এই রাশির সঙ্গে, একটা 1 এর সঙ্গে। আমি করছি, দেখো উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই, এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে ওয়াই মাইনাস জেড প্লাস জেড এর নিচে জেড মাইনাস এক্স। এবার নিচে দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, তার নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস এখানে আছে ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড প্লাস 1 প্লাস জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স প্লাস 1 কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এইটুক মিলে লসাগু করব, এখানে লসাগু করব আর এখানে লসাগু। তাহলে এই 3কে আমরা কিন্তু ভাঙ্গে লিখলাম, এখানে একটা 1 বসালাম, এর সঙ্গে একটা 1, এর সঙ্গে একটা 1, তাহলে 3 হয়ে প্লাস 3 হয়ে গেল। ঠিক আছে, এবার উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই, উপরে কোনো কাজ নাই, যা আছে তাই। তাহলে এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে ওয়াই মাইনাস জেড প্লাস জেড এর নিচে জেড মাইনাস এক্স। এবার এখানে লসাগু, এর লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই প্লাস, এবার এর লসাগু করবো আমরা, এর লসাগু হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড হলে এখানে হবে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস জেড। এবার প্লাস এখানে লসাগু হচ্ছে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, তাহলে এখানে জেড প্লাস এক্স প্লাস জেড মাইনাস এক্স কমপ্লিট। তাহলে আমরা কিন্তু এটা লসাগু করলাম, এখানে লসাগু করলাম ওয়াই মাইনাস জেড, এখানে জেড মাইনাস এক্স লসাগু। এবার দেখো এই দুটো কাটবে, ওয়াই প্লাস মাইনাস কাটবে, এখানে জেড প্লাস মাইনাস কাটবে, এখানে এক্স প্লাস মাইনাস কাটবে। এবার উপরে যা আছে তাই, উপরে থাকবে এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে ওয়াই মাইনাস জেড প্লাস জেড এর নিচে জেড মাইনাস এক্স। আর নিচে কিন্তু 2x, নিচে লিখব 2x আর তার নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, ওয়াই আর ওয়াই যোগ করলে 2y, এক্স আর এক্স যোগ করলে 2x, এখানে হচ্ছে ওয়াই মাইনাস জেড প্লাস এখানে তো জেড আর জেড যোগ করলে 2z, এখানে জেড মাইনাস এক্স কমপ্লিট। এবার দেখো নিচে আমার কিন্তু উপরে 2 কমন আছে, উপরে আমি 2 কমন নেব, এখানে করছি, উপরে যা আছে তাই, উপরে হচ্ছে এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে ওয়াই মাইনাস জেড প্লাস জেড এর নিচে জেড মাইনাস এক্স উপরে। এবার নিচে কিন্তু দেখো 2 কমন আছে, 2, এখানে 2x, এখানে 2y 2z, 2 কমন। যদি 2 কমন নেই তাহলে ব্র্যাকেটে হচ্ছে এক্স এর নিচে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই এর নিচে
ওয়াই মাইনাস জেড প্লাস জেডের নিচে জেড মাইনাস, এরম হবে। তাহলে এইবার দেখো এই গোটোটার সঙ্গে গোটোটা কিন্তু কেটে যাবে, তাহলে 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। গোটা কেটে যাবে, তাহলে 1/2। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করলে কিন্তু পরের ভিডিও পেতে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর তোমাদের পরিচিত বন্ধুদেরকে, তোমাদের যারা জানাশোনা বন্ধু, তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করবে কিন্তু, তারাও যেন সুযোগ পায়। ঠিক আছে, তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট, আবার দেখা হবে।